প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়টি বলতে চাই সেটা হলো, আপনারা জানেন যে 5 আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর একে একে আওয়ামী লীগের প্রায় সকল নেতৃবৃন্দ, যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, তারা পালিয়ে যায় ভারতে। তার মাঝে অনেকেই আবার দেশেও ধরা পড়েছে, যেমনটি ধরা পড়েছিল দরবেশ এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব সহ দীপুমণি, পলক, এমন আরো অনেকেই ধরা পড়েছে। আবার ওবায়দুল কাদের সহ অনেকেই পালিয়ে গেছেন ভারতে। বিষয়টি এরকম, যেন 75-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে যেমনটি হয়েছিল স্তব্ধ, বঙ্গবন্ধুর বিশাল দল আওয়ামী লীগের একটি লোকও বেরিয়ে আসেনি। এবার 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে যাওয়ার পরপরেই সারা দেশেই কেউ পালিয়েছে, কেউ আত্মগোপন করেছে, কেউ ধরা গিয়েছে। শেখ হাসিনাকে যে কজন ডুবিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের এই মর্মান্তিক পতনের অন্যতম প্রধান কারণ ছিল অনেকগুলির মাঝেই একটি, সেটা হলো শেখ হাসিনাকে ঘিরে রাখা যে সিন্ডিকেট, আমি বলবো সেটাকে রাজনৈতিক এবং ব্যবসায়ী সিন্ডিকেট, শেখ হাসিনাকে অনেকাংশেই বিভ্রান্ত করেছে। এবং এট দ্য সেম টাইম শেখ হাসিনা নিজেও এইসব সুযোগ সন্ধানীদেরকে অনেক সুযোগ দিয়েছেন, বিশ্বাস করেছেন এবং ওদের অনেক অপকর্মকে তিনি প্রশ্রয় দিয়েছেন। অনেক কিছুই তিনি জেনেও না জানার ভান করেছেন এবং তার অনিবার্য পরিণতি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাসের ঘরের মতো ব্যঙ্গে চুরমার হয়ে যায়। সেটাই ছিল আওয়ামী লীগের প্রায় 80 বছরের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং শোচনীয় পরাজয়। শেখ হাসিনার পতন শুধু শেখ হাসিনার দলের জন্যই যে বিপর্যয় ডেকে এনেছে তা নয়, কিন্তু হিসেবটা অন্যরকম। শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশের প্রগতির পথে প্রধান বাধা, উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে দেশটি আবার পেছনের দিকে হাঁটছে। সে প্রসঙ্গে আজ যাচ্ছি না, আজ যাচ্ছি এই দিকে যে দিকগুলি নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন। সেটা হলো, আগেই বলছি, শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে তাদেরই অনেক আজকে ভারতে আশ্রয়প্রাপ্ত। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ এবং সেতু মন্ত্রী ছিলেন তিনি। তার দম্ভ, তার অহংকার আপনাদের সকলেই জানা। সবচেয়ে মজার ঘটনা হলো কি, সে ভারতে যাওয়ার পর বাংলাদেশ থেকে চলে যাওয়ার যে তার নাটকীয় পলায়ন, সেই পলায়নের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, আসলে কি তা সত্য? বিভিন্ন জন বিভিন্নভাবে তা ব্যাখ্যা করে, কিন্তু ঘটনা যে অন্তরালে অন্য কিছু, তা অনেকেই জানে। এ নিয়ে অনেক কথা। যাই হোক, ওবায়দুল কাদের নিয়ে কথা নেই, সেই ধরনের আরেকজন ব্যক্তি যাকে নিয়ে আজকে আলোচনা, যাকে নিয়ে
সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হইচই। তিনি হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ইমিডিয়েট সাবেক নয়, এর আগের যে পররাষ্ট্রমন্ত্রী, যাকে শেখ হাসিনা ডক্টর ইউনূসের মতোই আমেরিকা থেকে ভাড়া করে নিয়েছিলেন, তিনি ডক্টর A.K.M. আব্দুল মোমেন। তিনি আবার শেখ হাসিনার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই। তো হঠাৎ করেই গত কদিন যাবৎ ডক্টর মোমেন আলোচনায় উঠে এসেছে। ডক্টর মোমেন কোথায় আছে এই খোঁজ কিন্তু কেউ নিতে যায়নি। ডক্টর মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাঝেও কেউ ছিলেন না, ইমিডিয়েট মন্ত্রীও তিনি ছিলেন না, যে কারণে তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তাকে যারা খুব কাছে থেকে দেখেছে, তার সম্পর্কে যারা জানে, তারা হয়তো খোঁজখবর নিয়েছে উনি কোথায় কোথায় গেলেন। আপনাদেরকে বলি, এই নিউ ইয়র্কে প্রথম আমরা তাকে আবিষ্কার করি। নিউ ইয়র্কের একটি পার্টি হলে এক কমিউনিটির একজন ব্যক্তির ছেলের বিয়েতে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে আসেন। তাকে কেউ চিনতে পারেনি। আপনারা জানেন যে তিনি উইগ ইউজ করতেন, তার চেহারার পুরা পরিবর্তন হয়ে গেছে, মাথায় তার চুল নেই, তিনি ফ্রেঞ্চ কাট ধূসর দাড়ি রেখেছেন। আগে তিনি অবশ্য অন্যরকম ভাবে তরুণের বেশে, নায়কের বেশে তিনি থাকতেন। দুটো ছবি যদি পাশাপাশি দেখেন, দেখতে পারবেন আগের মোমেন এবং আজকের মোমেনের মাঝে ডে এবং নাইট এর ফারাক পরিষ্কার বোঝা যায়। আবার কেউ যদি খুব গভীরভাবে তাকে না দেখে, আগের ছবি দেখে পরের ছবি মোমেন, সেটা বোঝা খুবই কঠিন। ছবি দুটোই আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবিতে লক্ষ্য করবেন উইগ ইউজ করা বা পরচুলা ইউজ করা মোমেন আর আজকের টাকলু মোমেন বিস্তর ফারাক। তো প্রিয় দর্শক, বলছিলাম আমরা যখন সেই বিয়ের অনুষ্ঠানে ডক্টর মোমেনকে আবিষ্কার করি, আমরা চিনতে পারি, আমরা নিউজ করেছিলাম সাপ্তাহিক জন্মভূমিতে, নিউ ইয়র্কের এই সাপ্তাহিক পত্রিকা এবং ফেসবুকে বিস্তর আলোচনা তখনও শুরু হয়। এবং তখনই জানা গেল ডক্টর মোমেন নিউ ইয়র্কে। মোমেন নিয়ে মানুষের, নিউ ইয়র্কের মানুষের, বিশেষ করে উত্তর আমেরিকার মানুষের আগ্রহটা এ কারণেই, ডক্টর মোমেন প্রায় 50 বছর এই নিউ ইয়র্কে প্রবাসী ছিলেন। সেই প্রবাস জীবন থেকেই প্রথমে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, তারপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সিলেট 1 আসনের এমপি। সবিস্তারে আপনাদেরকে পুরো ব্যাপারটাই বলবো যে কিভাবে বোস্টনের একজন প্রবাসী মোমেন থেকে স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের এমপি হলেন। সেই কাহিনী অত্যন্ত নাটকীয় বলবো না, ইন্টারেস্টিং। এরকম হইতে পারে যে অনেকের হয়তো ভালো লাগবে। যেমনটি মোমেন সম্প্রতি সুলতানা রহমান, নিউ ইয়র্কের একজন ইউটিউবার, তার বাংলা নিউজ নেটওয়ার্কের সঙ্গে ডক্টর মোমেন সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছেন অনেক কথা। নিশ্চয়ই এরই মাঝে আপনারা তার সাক্ষাৎকার দেখেছেন এবং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা হচ্ছে, অনেক অনেক কথাবার্তা হচ্ছে। সেই ডক্টর মোমেন কি বললেন? তিনি বললেন বাংলাদেশ থেকে তিনি পালিয়ে এসেছেন।
অনেক কথা বললেন। তিনি তিনি বললেন কি যে আমি চুরি করিনি, চুরি চামারি করি। তার ল্যাঙ্গুয়েজও এরকম। চুরি চামারি শব্দটা ডক্টর মোমেনের মতন একজন শিক্ষিত লোকের মুখ দিয়ে বলাটা কি যায়? দ্বিতীয়ত, সাক্ষাৎকারের ডক্টর মোমেনকে একেবারেই উদ্বিগ্ন মনে হয়নি, হতাশ মনে হয়নি। মনে হয় যেন তিনি ঈদের আনন্দের আমেজে বা একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবেই তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। এই যে আজকে আওয়ামী লীগের এত দুর্দিন, শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ ভারতে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আত্মগোপনে, কেউ কেউ ভারতে আশ্রয় নিয়েছে। দল এবং শেখ হাসিনার এই প্রচন্ড দুর্দিনে ডক্টর মোমেনের চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে আপনারা কোনো ধরনের উদ্বেগ দেখতে পাচ্ছেন? কোনো উদ্বেগ নেই। তিনি হাসছেন, তিনি কথা বলছেন যেন তিনি একজন প্রধানমন্ত্রী। আশ্চর্যের বিষয়, তিনি ডক্টর ইউনূসকে উপদেশও দিচ্ছেন। ওনার বন্ধু বর্তমান অর্থমন্ত্রীকে নাকি উনি বলেছেন যে ডক্টর ইউনূসকে নেলসন ম্যান্ডেলা হতে হবে। যেভাবে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা সাদা কালো সকলকে এক সূত্রে গেঁথে ঐক্যবদ্ধ করেছিলেন, মোমেন নাকি এই ডক্টর ইউনূসকে নেলসন ম্যান্ডেলা দেখতে পাচ্ছেন এবং তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন, এরকম বক্তব্য। বলা যায় যে আওয়ামী লীগের পলাতক একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের প্রতি তার বক্তব্য, আবার তিনি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এসব কথাবার্তাও বলছেন। তা আমার এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে, আমি একেবারেই আশ্চর্য হব না তিনি ডক্টর ইউনূসের সাথেও একটি সমঝোতা করে ওইখানে ঢুকতে চেয়েছিলেন কিনা, কারণ এরকম দৃষ্টান্ত তার রয়েছে। আওয়ামী লীগে আসার আগে আপনাদেরকে আরেকটু আগের কথা বলি, যেটা নিউ ইয়র্কে প্রথম 91 সালে খালেদা জিয়া যখন জাতিসংঘে ভাষণ দিতে আসেন, ডক্টর ইউনূস তখন ডক্টর মোমেন খালেদা জিয়ার সঙ্গে হোটেলে তার সস্ত্রীক দেখা করেছিলেন। তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তিনি দেশের সেবা করতে চান, তিনি বিএনপিতে জয়েন করতে চান। সেই সুযোগটা তিনি নিয়েছিলেন। আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি, তৎকালীন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ফারুক বক্ত চৌধুরী, তিনি সিলেটের, ডক্টর মোমেনের খালাত্তো ভাই। সেই খালাত্তো ভাই যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ছিলেন, সেই সুবাদেই ন্যাচারালি তিনি সেখানে যেতেই পারেন। তো প্রশ্ন হলো, তিনি কিন্তু সেখানে বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। উসিলাটা ছিল কি, তিনি দেশের সেবা করতে চান, মানে তিনি একটা চাকরি চান, বড় ধরনের চাকরি। তখন খালেদা জিয়া কিন্তু তাকে নেয়নি। আরে একটি ইনফরমেশন আপনাদেরকে দিই, গত সপ্তাহে নিউ ইয়র্কে সদ্য প্রয়াত খালেদা জিয়ার একটি জাতীয় নাগরিক শোক সভা হলো। সেই শোক সভাতে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে আমি বক্তব্য রেখেছি। সেখানে জনৈক বিএনপি নেতা যুক্তরাষ্ট্রের, তিনি একটা এক্সাম্পল, একটি উদাহরণস্বরূপ তিনি বলতেছিলেন যে খালেদা জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দলের সিনিয়র নেতাদেরকে খুব সম্মান করতেন এবং ওদের পরামর্শেই দল চালাতেন, এমন কথাবার্তা। প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন যে দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, ভদ্রলোক বলতেছিল, 91-এ খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তিনি যখন ইস্যুতে গেলেন, হোটেলে ছিলেন, নিউ ইয়র্কে জাতিসংঘে আসলেন, তখন এই যে শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী সিলেটের ডক্টর A.K.M আব্দুল মোমেন, তিনি তার স্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন এবং খালেদা জিয়ার সাথে দেখা করে বলছিলেন যে তিনি দেশ সেবা করতে চান, যেগুলি বলে দেশ সেবা করতে চান, তিনি বিএনপিতে জয়েন করতে চান।
তখন খালেদা জিয়া বলেছিল যে ঠিক আছে, আপনি তো সিলেটের লোক, আমি আমি যাই, আমি সাইফুর রহমানের সঙ্গে, তখন সাইফুর রহমান অর্থমন্ত্রী, বিএনপির সেকেন্ড পার্সন, তিনি বলছিলেন সাইফুর রহমানের সঙ্গে আলোচনা করি, করে পরে আপনাকে জানানো হবে। তো সাইফুর রহমানের সঙ্গে আলোচনা করে আর জানানোর প্রয়োজন হয়নি খালেদা জিয়ার। তো সেই মোমেন্ট, যে মোমেন্ট 91-এ বিএনপিতে যাওয়ার জন্য ধর্ণা দিয়েছিল, এই মোমেন্ট শেখ হাসিনা 2008-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার উপর ভর করে। সেটারও অনেক কাহিনী, ভিডিও অনেক লম্বা হবে, আমি সেই কাহিনীতে যাব না, তবে অল্প বিস্তর সেই কাহিনীগুলিও আপনাদেরকে বলবো, কিভাবে সে মুমেন্ট থেকে আওয়ামী নেতা মুমেন্ট হয়েছে। সেই কাহিনীর বিস্তৃত ব্যাখ্যা অনেক লম্বা। মুমেন্ট নিজেও তো বলেছে, সে যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে সে বলেছে এটা নাকি সিনেমা হবে, হইতেই পারে, সিনেমার লুকই সে, সিনেমার নায়ক সে, সে জানে কিভাবে প্রতারণা করতে হয়, সে জানে, সে অত্যন্ত চতুর, ধুরন্ধর, এবং সে জানে কতটুকু তেল দিলে কাকে খুশি করা যাবে। এটা মোমেন্ট খুব ভালো করে, একটা বিষয় মোমেন্ট খুব ভালো জানে, দেখবেন কথা বলার সময় তার কথা দিয়ে যেন মুখ দিয়ে যেন মধু ঝরছে। সেই জন্যই বলছিলাম, এই যে সুলতানার ইউটিউবে যে সাক্ষাৎকার দিল, সেখানে তার যে ছবি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের কাছে কি একবারের জন্য মনে হয়েছে লোকটার দুঃসময়, দেশের দুঃসময়, জাতির দুঃসময়, শেখ হাসিনার দুঃসময়, আওয়ামী লীগের দুঃসময়? নো। অনেকেই আমাকে বলছে কি সদা হাসি, সদা আলাপি, অকপটে মিথ্যাচার করে গেলেন। কেন মিথ্যাচার বলছি, কাহিনীটা তো এখন আপনাদেরকে বলি। জুলাই বিপ্লব শুরুর পরে 16 তারিখ জুলাই 2024 রংপুরে আবু সাইদ মারা যাওয়ার পর কিন্তু দেশের অবস্থা একেবারেই আন্দোলন তুঙ্গে ওঠার একটি প্রক্রিয়া চলছে, এবং প্রতিদিনেই রাজনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। ঠিক এই সময় জুলাইয়ের 18-19 তারিখের দিকে তিনি দেশ ছেড়ে দেন। তিনি বিভিন্ন জায়গা ঘুরে 22 তারিখে তিনি নিউ ইয়র্কে আসেন। 27 তারিখে, 27 জুলাই বলছি, 27 জুলাইয়ে তিনি নিউ ইয়র্কে একটি সম্বর্ধনায় যোগ দেন, ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, তাকে যেদিন সম্বর্ধনা দেওয়া হয় নিউ ইয়র্কের রাজধানীকে, বাংলাদেশের রাজধানীকে তো জ্যাকসন হাইটসে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট কাবাব গ্রিল, দোতলায় পার্টি হল, সেই পার্টি হলে তাকে সম্বর্ধনা দেয়। আমি জানি না কেন তাকে সম্বর্ধনা দেওয়া হলো, তখন সে পররাষ্ট্রমন্ত্রীও না, তবু তাকে সম্বর্ধনা দেওয়া হলো। কে? আওয়ামী লীগের একাংশ, এখানে আওয়ামী লীগ দুভাগে বিভক্ত হলেও একটি অংশের সবসময় ডক্টর মোমেন সাপোর্ট করে গেছেন, যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যখন স্থায়ী প্রতিনিধি ছিলেন নিউ ইয়র্কে, তখন থেকেই। যাই হোক, সেই সময় সেই 27 তারিখ বাংলাদেশে আন্দোলন তুঙ্গে। নিউ ইয়র্কেও ডাইভার্সিটি প্লাজায় যে রেস্টুরেন্টে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, সেই রেস্টুরেন্টের নিচেই ডাইভার্সিটি প্লাজা, যে ডাইভার্সিটি প্লাজায় সমস্ত আন্দোলন, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু অনুষ্ঠিত হয়। এটা জন্য ধরা যেতে পারে যে আমাদের ঢাকার প্রেস ক্লাবের সামনে বা প্রেস ক্লাবের ভিতরে এরকম। নিচে প্রচন্ড গন্ডগোল, বিএনপি আওয়ামী লীগ, পুলিশ আসলো, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি প্রেসিডেন্ট, এবং আবুল কালাম আজাদ, তিনি সেক্রেটারি, সহ তাদের সমস্ত গ্রুপ মারমুখী,
এদিকে বিএনপিও মারমুখী, ওদিকে আবার তরুণ প্রজন্ম যারা সংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে ঢাকায় জড়িত, তাদেরও গ্রুপ যারা এখানে ছিল, তারাও সেখানে জড়িত। সেখানে বিশাল অবস্থা, দাওয়া পাল্টা দাওয়া, একে অপরকে প্রহার করতে এগিয়ে যাওয়া। এই প্রেক্ষিতে শেষ পর্যন্ত এখানে পুলিশ আসে এবং কয়েকজন অ্যারেস্ট হয়। আর তখন ডক্টর মোমেন ওই রেস্টুরেন্টের উপরে বসে আওয়ামী লীগের আরেকাংশ, এবং সেটা সেই অংশটার আরেকটি নাম আছে আওয়ামী পরিবার, সেটার নেতৃত্বে রয়েছেন ডক্টর প্রদীপ কর এবং মোহাম্মদ আলী। তিনি 27 তারিখে, কথাগুলি এই কারণেই বলছি যে তিনি 27 তারিখে, 27 জুলাই সেই সম্বর্ধনা নেন। 28 জুলাই, 29 জুলাই খবর পেলাম তিনি একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে তিনি রাতে অতিথি হয়ে ডিনার করেন। 29 তারিখ, 30 তারিখও তিনি নিউ ইয়র্কে ছিলেন। 1 তারিখে তিনি, তার ভাষ্য অনুযায়ী তিনি বাংলাদেশে গিয়েছেন। প্রশ্ন হলো এইটাই যে তিনি আদৌ বাংলাদেশে যাননি। ওই যে তিনি এসেছিলেন, তিনি আদৌ বাংলাদেশে যাননি, তার বাংলাদেশে যাওয়ার কোনো প্রমাণ নেই। জুলাইয়ের বা আগস্টের 1 তারিখ দেশের অবস্থা তখন ভয়াবহ, কোন পাগল দেশে যাবে? তারপর মোমেনের মতো চতুর লোক দেশে যাবে? সে বলছে দেশে গিয়েছে। আমি একেবারেই বিশ্বাস করি না, নিউ ইয়র্কে অনেকেই এটা বিশ্বাস করে না, তার কোনো প্রমাণও নেই। সে যে দেশে গিয়েছে তার প্রমাণটা কি? সে যদি 30শে জুলাই পর্যন্ত নিউ ইয়র্কে থাকে, তো দেশে যাবে কবে? 5 তারিখে, ওইদিকে 4-5 দিন। এই টুপের মুখে কি মোমেন যাবে? নিশ্চয়ই যাবে না। সে নিউ ইয়র্কেই ছিল। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া। গত 14 মাস, আমরা তাকে কয়েক মাস আগে আবিষ্কার করি নিউ ইয়র্কে, কিন্তু 14 মাস সে পলাতক ছিল, কেউ জানতো না সে কোথায়। যতটুক খবর পেয়েছি, প্রথমে ক্যালিফোর্নিয়া, এরপরে তিনি নিউ ইয়র্কে আসেন। কারণ তিনি দীর্ঘদিন আমেরিকান প্রবাসী, তার জানাশোনা লোকের তো অভাব নেই, এবং তিনি সিলেটের লোক, স্বাভাবিকভাবেই তাদের প্রচুর জানাশোনার লোক। তো এই যদি অবস্থা হয়, তাহলে তিনি কিভাবে বলেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রচন্ডভাবে তিনি মিথ্যাচার করছেন। তিনি বাংলাদেশে জানেইনি। এর প্রমাণ পাবেন তার সাক্ষাৎকারের প্রতিটি বক্তব্যে। তিনি পালিয়েছিলেন, তিনি আত্মীয় স্বজনের কাছে যাননি। কোনো একজন কর্নেল তাকে বলছে এখন আপনার প্রবলেম, আপনার চলে যেতে। কোন কর্নেলটা কে? তার পুরা বক্তব্যের কোনো ধরনের এভিডেন্স নেই। কোনো বক্তব্যে কোনো একজন লোকের সঙ্গে বাংলাদেশে দেখা হয়েছে, তার প্রমাণ নেই। কোথায় ছিলেন সে কথা সে কখনোই বলে নাই। কিভাবে আসলেন সে কথাও তিনি বলেন নাই। কোন পাসপোর্টে তিনি আসছেন সেও কথাও তিনি বলেন নাই। কিন্তু তিনি আমেরিকান সিটিজেন, আমেরিকান পাসপোর্ট তার ছিল। সে কোনোভাবে, ধরা যাক সে যদি বাংলাদেশে থাকতো, কোনোভাবে যদি ভারতে আসতো, তাহলে ভারত থেকে যদি বাংলাদেশে ওই আমেরিকান পাসপোর্টটা তার সঙ্গে থাকে, সে আসতে পারতো। এবং আমি নিশ্চিত সে যদিও সিলেট 1 আসনে নির্বাচন করতে গিয়ে বলেছিল পাসপোর্ট সারেন্ডার করেছে, সে আমেরিকান নাগরিকত্ব ছেড়ে দিয়েছে, আসলে এগুলি ভুয়া। আমেরিকান পাসপোর্ট তার কাছে ছিল, এবং তিনি এত প্রভাবশালী ভাই, অর্থমন্ত্রী, তার সুবাদে তো তিনি যত ধরনের সুবিধা, ইনক্লুডিং শেখ হাসিনার কাছ থেকে যত সুবিধা নেওয়া, সমস্ত সুবিধাগুলি তিনি তার ভাইয়ের মাধ্যমে নিয়েছেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের 1 আসন থেকে নির্বাচন, সবগুলি তারা 2 ভাই মিলে, এবং ডক্টর মোমেন আবুল মাল আব্দুল মুহিতকে এই সমস্ত কাজে প্ররোচিত করেছে, যাতে করে তার ভাইকে
সে সাহায্য করতে পারে, এবং সেই কাজটি সাবেক অর্থমন্ত্রী করে। সাবেক অর্থমন্ত্রীর কথা আপনারা জানেন, উল্টাপাল্টা কথাবার্তা বলতেন, তো ওনারা সবসময় একই রকমই। আমাদের, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে যখন তরুণ সমাজ স্টক মার্কেটে অর্থ হারিয়ে উন্মাদ প্রায়, তখন আমাদের এই অর্থমন্ত্রী বলেছিলেন 400 কোটি কোনো ব্যাপারেই না, 400 কোটি টাকা কোনো টাকাই না। ওনার কাছে 400 কোটি টাকা কোনো টাকাই মনে হতো না। তখন বাংলাদেশের তরুণরা এই 400 কোটি টাকা হারিয়েছিল স্টক মার্কেটে। আমি ডক্টর আব্দুল মুহিত সম্পর্কে আরেকটি কথা বলি। উনি এরশাদের অর্থমন্ত্রী ছিলেন, ঠিক মতো গিয়ে আবার শেখ হাসিনার কাছে গিয়ে ঢুকে পড়ছেন। আরেকটি কথা বলি, মুক্তিযুদ্ধে 71 সালে তিনি কিন্তু ওয়াশিংটনে পাকিস্তান এম্বাসিতে বহাল তবিয়তে নিয়োগ প্রাপ্ত ছিলেন এবং তিনি কাজ করেছেন। অক্টোবরে যখন, ওনারা সবসময়ই চতুর, অক্টোবরে যখন তিনি বুঝতে পারছেন আর দেশ তো স্বাধীন হয়ে যাবে, তখন তিনি আইসা এম্বাসি থেকে বেরিয়ে আইসা চাকরি ছেড়ে দিলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন। কারণ তিনি জানতেন যে খুব অচিরেই দেশ স্বাধীন হয়ে যাবে। এরকমই সুযোগ সন্ধানী তারা। যাই হোক, যে বিষয়টি বলছিলাম সেটা হলো ডক্টর মোমেনের পালানোর ব্যাপারে, কথাটাতে পরে আসছে। আগে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হলো কেন আমি বললাম যে শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, এর কথার অর্থ অতি সোজা। যেমনটি আজকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে পরিমাণ ভারত বিরোধিতা শুরু হয়েছে, সে সব দোষ কি শেখ হাসিনার? শেখ হাসিনা 2-4টা উল্টাপাল্টা কথা বলছেন, আমি মনে করি শেখ হাসিনা যতটুক না বলছেন, তার এই সাঙ্গপাঙ্গরা তার আরো বেশি বলেছে। মনে আছে ডক্টর মোমেন কি বলেছিল? এটা বলতে পারে সে, যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। নিশ্চয়ই আপনাদের মনে আছে। শুধু তাই নয়, সে বলেছিল বাংলাদেশ এবং ভারতের রক্তের সম্পর্ক। বলতে পারে। তারপর তিনি কি বলেছিলেন? বাংলাদেশে চট্টগ্রামে জন্মাষ্টমীতে বক্তব্য দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের, তিনি বলেছিলেন, এর কদিন আগে তিনি ভারত ঘুরে আসছিলেন, তিনি গিয়ে বললেন কি, যে ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে রাখতে হবে ক্ষমতায়। এগুলো হইল? সে বলবে ভারতকে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আর শেখ হাসিনা ক্ষমতায়, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। এই বিভিন্ন রকম ভারত প্রীতির, আমি জানি না তিনি ভিতরে কতটুকু ভারত প্রীতি তার, কারণ তার ব্যাকগ্রাউন্ডও যদি দেখেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবা ছিলেন রাজাকার, তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান সিলেটে, মুসলিম লীগ। সে নিজে ছিল এনএসএফ এর স্টুডেন্ট ফ্রন্টের ইসে, মুসলিম লীগের যে স্টুডেন্ট ফ্রন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তিনি সেই স্টুডেন্ট ফ্রন্টের এনএসএফ এর গুন্ডা বাহিনীতে তিনি ছিলেন। কতটুকু গুন্ডামি করছেন জানি না, কিন্তু ওই বাহিনীতে তো তিনি ছিলেন। সেই ব্যক্তি একেবারে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেল, আর শেখ হাসিনাও বিশ্বাস করে ফেললেন। ডক্টর মোমেন সম্পর্কে আরেকটি কথা বলি। বঙ্গবন্ধু যখন মারা যায়, পরবর্তীতে মুস্তাক যে সরকার, সে সরকারের যে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন হবিগঞ্জের দেওয়ান ফরিদ গাজী, এই ডক্টর মোমেন ছিল ফরিদ গাজীর তখন পিএ, এবং এই ফরিদ গাজী এবং জিয়াউর রহমান, পরবর্তীতে জিয়াউর রহমানেরকে তুষামুত করে তেলিয়ে পিএইচডি করার জন্য আমেরিকা আসে সরকারের পয়সায়, আর ব্যাক করেননি। গভর্নমেন্টের পয়সায় জিয়াউর রহমানের আমলে তিনি আসেন, আর তারপরে আর যাননি। তো প্রিয় দর্শক,
বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি, ওই সমস্ত বিষয় দিয়ে আজকে যে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধিতা, এই সমস্ত ভারত বিরোধিতার কারণ তো আওয়ামী লীগের এই কতিপয় নেতৃবৃন্দ। বিশেষ করে এই মোমেনের স্বামী স্ত্রী সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভারতকে বলে আসছি শেখ হাসিনাকে রাখতে হবে ক্ষমতায়, এই সমস্ত বক্তব্য সারা দেশের মানুষকে ভারত বিরোধীমুখী করে তোলে, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর। ডক্টর মোমেন এমনই একজন ব্যক্তিত্ব, নিজের স্বার্থের জন্য এ নহে কাজ নেই তিনি করতে পারেন না, তার দৃষ্টান্ত ভুরি ভুরি। আমি ভিডিও তো আর 1 ঘন্টার উপরে করা যাবে না, বা 1 ঘন্টাও করতে চাচ্ছি না, কিন্তু এমন কোনো কাজ নেই যে ডক্টর মোমেন করতে পারে না। তার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি আরো ভয়াবহ। আমার খুব দুঃখ লাগে, আমি তার স্ত্রীর সঙ্গে আমার জানাশোনা ছিল, তার স্ত্রীর সঙ্গে সে যে সমস্ত ব্যবহার করছে, শেষ পর্যন্ত ভদ্র মহিলার বাড়ি বিক্রি করে তাকে পয়সা দিয়ে ডিভোর্স দিতে হয়েছে তাকে। ওই ভদ্র মহিলাকে 2টো বাচ্চা রেখে সে ডিভোর্স দিয়ে চলে আসে, বাড়ি বিক্রি করে পয়সা নিয়ে আসে। এই ভদ্র মহিলা আগের স্ত্রী নাসিম পারভিন, একজন মেধাবী মহিলা, তিনি একটি ইউনিভার্সিটিতে চাকরি করতেন বস্টনে। সেই মহিলা তার জীবনের দুঃখ বেদনার ইতিহাস আমরা জানি, আমরা শুনেছি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম। এমনকি একটি কথা বলি, আজকে ডক্টর মোমেন যার সঙ্গে ইন্টারভিউ দিলেন, সুলতানা রহমান, তিনি আমার খুব পরিচিত, আমার বন্ধু মানুষ। এই ডক্টর মোমেনের আগের স্ত্রী বোস্টনে নাসিম পারভিনের ইন্টারভিউ করতে আমি এবং এই সুলতানা রহমান আমরা গিয়েছিলাম নাসিম পারভিনের বাড়িতে বোস্টনে। তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমিক, ফুলের পরিচর্যা, ফুলের বাগান, এসব ছিল তার শখ। এই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিজের বাড়িটি তিনি রাখতেন, এত সুন্দর বাগান বাড়ি ছিল ওনার, যে কারণে তিনি বোস্টন মেয়রের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সে এমন একজন মানুষ, ক্রিয়েটিভ ছিলেন তিনি, যেমন ভদ্র বিনয়ী তেমনি মেধাবী। আমি সুলতানা রহমানকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম বোস্টনে, এবং ওনার একটা ইন্টারভিউ করেছিলাম টেলিভিশনের জন্য। এখানে নিউ ইয়র্ক থেকে প্রচারিত যে টাইম টেলিভিশন, সেই টাইম টেলিভিশনের জন্য সেটা করেছিলাম। না, বলছিলাম এই ভদ্র মহিলার সঙ্গে সে যে ধরনের অন্যায় করেছে, এগুলি আনবিলিভেবল। যাই হোক, এই সমস্ত বিষয় না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যারা পাবলিক, জনগণের জন্য কাজ করে, তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। কিন্তু শেষ পর্যন্ত গত 2 বছর আগে ভদ্রমহিলা মারা গেলেন। যাক, তার 2টি সন্তান অত্যন্ত ভালো হয়েছে, অত্যন্ত মেধাবী, খুব ভালো চাকরি করে। মেয়েটি তো ক্যালিফোর্নিয়াতে, ছেলেটি বোস্টনে। দুজনেই একেবারে সফল এবং ভালো মানুষ। তো ডক্টর মোমেন পরিবারটির প্রতি এমন অন্যায় করেছে, যার কাহিনী, বিস্তর কাহিনী নিয়ে আলোচনা করলে এর ভয়াবহ রূপ বেরিয়ে আসবে। যাই হোক, যা বলছিলাম, তিনি নিজেই বলছেন, তিনি ইন্টারভিউতে তিনি কি বললেন, তিনি বাংলাদেশে কেউ জানে না। উনাকে কোন কর্নেল বললেন যে উনাকে ইসে করবে, তো আপনাকে চলে যেতে হবে। উনি 8বার বাসা চেঞ্জ করছেন, কোথায় কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকের কি হাউস ছিল, সেখানে তিনি গেছেন। তিনি আত্মীয় স্বজনের কাছে যান নাই। মানে এই সমস্ত ডাকা মিথ্যা কথা। ডক্টর মোমেনকে আমি খুব ভালো করে চিনি। তার আত্মীয় সিলেটের লোক, ঢাকা শহরে তার নিজের আত্মীয় স্বজন না, তার ভাই বোনরাই তো ঢাকা শহরে। সে বলুক, একজন লোকের কথা বল। এই ইন্টারভিউতে সে কখনো কোথাও ইন্টারভিউতে কোনো কিছুর প্রমাণ আছে বলে এই ইন্টারভিউতে কি মনে হয়? ওনাকে কোন কর্নার বলছে যে চলে যেতে হবে?
এবং তিনি কোথায় গেলেন, কিভাবে গেলেন? তিনি এত কথাই বলতেছেন, তো ওইটা বলেন নাই কেন? এবং তিনি যদি দেশে যাবেন, তুমি ধরা যাক তিনি 1 তারিখে দেশে গেছেন, সেটাও ধরে নিলাম। তো দেশে গিয়ে তিনি তখন দেশের অবস্থা উত্তাল, শেখ হাসিনাও বিপর্যয়, তিনি কি শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন? বা দেশে গিয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি তো যে কোনো সময় দেখা করতে পারতেন, তো বলতে পারতেন আমি আসছি, বাড়ি গিয়েছিলাম, আসছি। তাও তো করেন নাই। মানে এক কথায় তার দেশে যাওয়ার যে কাহিনী আসলেই সিনেমা। ওই যে তার দেশ, এই যে নাটক তিনি সাজিয়েছেন ওবায়দুল কাদেরের মতো, ও এই নাটক তো ওবায়দুল কাদেরের নাটক কেউ হার মানাবে ডক্টর মোমেনের, কারণ মোমেন ওবায়দুল কাদের থেকে স্মার্ট। সে জানে কাকে কিভাবে কনভিন্স করতে হবে। আপনাদেরকে তো মোটামুটি ভাবে তার পুরো ব্যাপারটাই তো আমি ব্যাখ্যা করলাম। আরো একটি বিষয় আপনাদেরকে বলি, তিনি যদি ভালো মানুষ হবেন, তিনি কিন্তু বলছেন যে আমি চুরি চুরি চামারি করিনি, আমি এই করিনি, আমি কাউকে জেলে পুরিনি, এই সমস্ত কথাবার্তা উনি বলছেন। তিনি খুব ভালো মানুষ, কোনো অন্যায়, তাহলে ভালো মানুষ হলে তাকে পলাইতে হবে কেন? তিনি তো কারেন্ট, তখনকার সময়ে কারেন্ট পররাষ্ট্রমন্ত্রী হচ্ছিলেন, তিনি পলালেন কেন? আপনাদের মনে আছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি অসুস্থ, তিনি থাইল্যান্ডে গেছেন, চিকিৎসা করছেন, থাইল্যান্ড বা সিঙ্গাপুর, হয়তো সিঙ্গাপুর, সেখান থেকে তিনি আবার ব্যাক করছেন। তো ডক্টর মোমেন, উনি যদি ভালো মানুষ হয়, উনি যদি একেবারে চুরি চুরি চামারি না করে থাকেন, উনি যদি কাউকে জেলে না পুরিয়ে থাকেন, ওনার কি ক্ষমতা ছিল কাউকে জেলে পুরা? এগুলি ধরা যাক কোনো ভালো খারাপ কাজ তিনি করেন না, তিনি খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা ভাই, ভালো মানুষ যদি কেউ হয়, সে পালায়? সে বারবার পালানোর কথা বলছে, এটা কিভাবে সম্ভব হইতে পারে? বারবার সে বলতেছে যে সে পালাইছে, কেন পালাইছে? তাকে নিয়ে সে কোথায়? 5 আগস্টের পরে ঢাকার কোনো কাগজে কোনোদিন দেখিনি যে কেউ তাকে খুঁজতেছিল যে ডক্টর মোমেন কোথায়, আগের পররাষ্ট্রমন্ত্রী। বরং কারেন্ট যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি লন্ডনে এখন, হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, তাকে নিয়ে অনেক নিউজ হয়েছে ঢাকার কাগজে, কিন্তু এই মোমেনকে কেউ খুঁজে নাই। তিনি বহাল তবিয়তে আমেরিকায় ছিলেন, আমি নিশ্চিত তিনি যাননি, এবং তিনি এখানে ছিলেন। এখানে থেকে এখন এই সুলতানা রহমানের ইউটিউব চ্যানেলে গিয়ে তিনি যেসব কাহিনী বললেন, সে নিজেই বলল সিনেমা, আসলেই সিনেমা, আসলেই নাটক। এই সবগুলি না, তো সারাক্ষণ মিথ্যাচার, মিথ্যাচার করার স্বভাব ডক্টর মোমায়নের আজকে নতুন নয়, বহুত আগে থেকেই তিনি বহুত মিথ্যাচার করেছেন, তিনি বহুত কিছু করেছেন। শেখ হাসিনার নৈকট্য লাভের জন্য এর আগে তিনি বহু কিছু করে এখানে গিয়েছেন। তো প্রশ্ন উঠতে পারে যে তিনি এখন এই নাটক করতেছেন কেন? এই নাটক করার কারণ হলো, এই নাটকের কারণ হলো তিনি আবার সজীব যে জয়, আবার শেখ হাসিনার কাছাকাছি যেতে চায়। আমি যতটুক জানি, শেখ হাসিনা তো অনেকের সঙ্গে ফোনে কথাবার্তা বলেন আমেরিকায়। ডক্টর মোমেন একাধিকবার চেষ্টা করে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলতে পারেননি। সজীব জয়ের সঙ্গেও যতটুকু আমি জানি তার যোগাযোগ নেই। তো এখন ভালো মানুষ সাজার জন্য তিনি এই সব নাটক শুরু করেছেন, যে নাটক তিনি অন্যদেরকে বলছেন যে ভবিষ্যতের জন্য তার এই নাটক নিয়ে সিনেমা করা যায়, এ কথাও তিনি বলছেন। কত কাহিনী, তিনি নাপিতের কাছে গেছেন, চুল কাটতে গেছেন। দেখুন, ইয়ারে যখন আপনি কথা বলবেন, পাবলিকলি যখন কথা, একজন নাপিতকে নাপিত বলা যায় না, তখন নাপিতকে বলতে হয় নর সুন্দর। নাপিত বলাটা একটি সম্প্রদায়কে অপমান করা। যার এই কমন সেন্সটুকু নেই, তার কাছ থেকে কতটুকু আশা করা যেতে পারে? যে মানুষটার কোন ধরনের দেশের, এই মানুষটির দেশ থেকে পালিয়ে এসেছে, কথাটা যখন বলে, আপনারা যদি সম্ভব হয় তার ভিডিওগুলি আবার দেখবেন।
তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে সে, তার উদ্বেগ নেই, হতাশা নেই, ভয় নেই, আতঙ্ক নেই, সে মহা খুশিতে আছে, রাজার হালে আছে। এসব নাটক সে এখন যেটা করতেছে, সেই নাটক শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আবার হুকআপ হওয়ার, আবার মিলার একটা ধান্দাবাজি। কারণ সে তো প্রতারক, সে দেশের মানুষের সঙ্গেও প্রতারক, আওয়ামী লীগের সঙ্গে প্রতারক না করছে সে। এই কারণেই প্রতারণা। সে বারবার কেন বলছে যে সে পালিয়ে আসছে, সে তাকে পালাইতে হবে কেন? সে নিজেই আবার বলছে যে সে ভালো মানুষ। তো ভালো মানুষের পালাইতে হয় কেন? এটাও তো প্রতারণা করা। ভালো মানুষ যদি সে হবে, পালাতে হবে কেন? এবং সে কেন খুব পরিষ্কার করে বলেনি সে কিভাবে আসছে, কোন পাসপোর্টে আসছে, সে কিছু বলেনি। কিন্তু এমন সব কথা সব অস্পষ্ট, কারণ তার কোনো এভিডেন্স নেই, তার কোনো সাক্ষী নেই। মিথ্যা কথার সাক্ষী থাকে না, মিথ্যে কথার কখনোই সাক্ষী থাকে না। এবং সে যেভাবে ধারাবাহিক আলোচনা করে গেছে, তাকে পাল্টা প্রশ্ন করলেও সে কোনো যৌক্তিক যুক্তি উপস্থাপন করতে পারবে না। এ কারণেই পারবে না, সে জানে যে সে নাটক করতেছে। জুলাইয়ের 30 তারিখের পরে সে বাংলাদেশে যায়নি, সে আমেরিকাতেই ছিল। আমেরিকাতে আত্মগোপন করে 14 মাস থাকার পরে যখন এই বিয়ে বাড়িতে গেল, তখন আমরা তাকে ওইখান থেকে ধরলাম, নিউজ করলাম। আর এখন সে বেরোনোর সুযোগ পেয়েছে। আরেকটি কাজ সে করে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যেহেতু দ্বিখণ্ডিত, দুভাগে বিভক্ত, দুভাগে নয়, একটি গ্রুপ তো বড়, ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যে দলটি মূলত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আরো কতিপয় ব্যক্তি যারা আওয়ামী পরিবার নামে একটি সংগঠন করে, সেই সংগঠনটি, সেই গ্রুপটিকে শুরু থেকেই ডক্টর মোমেন ইন্ধন দিতেছিল। ভাঙ্গন, দ্বন্দ্ব, কলহ। এই কারণেই আওয়ামী লীগের ভিতরে যে আত্মকলহ, সেই আত্মকলহতেও সে আগুনে যেমন গীতাহুতি দেওয়া হয়, সেই কাজটি তিনি অত্যন্ত সুন্দরভাবে করে গেছেন। কারণ তিনি চেয়েছেন এখানে একটি তার নিয়ন্ত্রিত একটি গ্রুপ থাকবে, এবং এটা শেখ হাসিনাও জানে, সজীব জয়ও জানে। কিন্তু এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি, কিভাবে সে সজীব জয় এবং শেখ হাসিনার কাছাকাছি গেল, সেটাও কিন্তু অনেক বড় ইতিহাস। সেই ইতিহাসটাও আমার কিছু জানা, আমি নিজে সেটার সাক্ষী। সেটা হলো যে সে 8 সালে যখন শেখ হাসিনা এখানে আসলো, তখন শেখ হাসিনা বোস্টন গিয়েছিল। সে সামহাও বোস্টনে তার সঙ্গে গিয়ে দেখা করে, আমার যতটুকু শোনা, তার স্ত্রীর কাছ থেকে, আগের বউর কাছ থেকে শোনা। এবং সেইখানে যাওয়ার পর সে কিন্তু খুব ভালো করেই জানে সে কাকে দিয়ে কাকে ধরতে হবে। বোস্টনের কয়েকজন ব্যক্তি যাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ ছিল, তাদেরকে দিয়ে তিনি শেখ হাসিনার কাছাকাছি যান, তারপর ঘনিষ্ঠতা হয়। তারপর সজীব জয়কে হার্ভার্ডে নিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেবেন। এইগুলি করতে করতে সজীব জয়ের কাছেও তিনি প্রিয় হয়ে উঠেন, যেহেতু অনেক সাহায্য সহযোগিতা করে পড়াশোনার ব্যাপারে, কিভাবে হার্ভার্ডে ভর্তি হবে, কি করবে, এই সমস্ত ব্যাপারে। যাই হোক, এত ডিটেলসে যাওয়ার দরকার নাই। এই কারণে তিনি তার কাছে গেলেন। তারপরে যখন সরকার গঠন করবে, তিনি কিন্তু প্রথম সৌদি আরবে রাষ্ট্রদূত হতে চেয়েছিলেন, এখানে একটি পত্রিকাতেও তিনি রিপোর্ট করিয়েছেন। তারপরে শেষ পর্যন্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবে শেখ হাসিনা তাকে ইসে করলো, মানে ঘোষণা করলো। তার ভাই আব্দুল মাল আবুল মুহিত, যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তার মাধ্যমে। এবং তিনি তাকে বিভিন্ন ভাবে ইউজ করতেন। আপনাদেরকে আরেকটা কথা বলি, শেখ হাসিনা কিন্তু ডক্টর মোমেনের আগের যে স্ত্রী নাসিম পারভিন, যার কথা বললাম গত 2 বছর আগে তিনি মারা গেছেন, তাকেও কিন্তু তিনি চিনতেন, খুব ভালো করেই চিনতেন।
বন্ধুর মতোই ছিল শেখ হাসিনার সঙ্গে। তিনি তার প্রতি যে সে অন্যায় করেছে, সেই নাসিম পারভীন শেখ হাসিনার সঙ্গে একাধিকবার দেখা করার সুযোগ খুঁজতেছিলেন। শেষ পর্যন্ত 2022 সালে তিনি শেখ হাসিনা যখন জাতিসংঘে 22 সালে যখন জাতিসংঘে আসেন ভাষণ দিতে, তখন যে হোটেলে ছিলেন, তখন আমি ওই ভদ্রমহিলা আমাকে রিকোয়েস্ট করতেছিল যে শেখ হাসিনার সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করা যায় কিনা। তখন আমি একজন হাই লেভেল কূটনৈতিক এবং একজন সামরিক কর্মকর্তার সাহায্য নিয়ে নাসিম পারভীনকে শেখ হাসিনার সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং তিনি দেখা করেছেন। এবং শেখ হাসিনা তার কাছ থেকে মোমেন্ট সম্পর্কিত একটি ফাইল ছিল, সেই ফাইলটাও তিনি তার কাছ থেকে নিয়েছেন। পরবর্তীতে অবশ্য কিছু করেন নাই, করার সুযোগ হয় নাই হয়তো, কিন্তু এটা হয়েছে পরবর্তীতে 24-এর ইলেকশনে, দিনের আমিটামি টামি ইলেকশনে যখন পাশ করে এলো, তখন কিন্তু তাকে আর মন্ত্রী করেনি। তা আমার মনে হয় ওই আগে নাসিম পারভীন যখন দেখা করেছিল, হয়তো এটার অ্যাকশন অল্প হইলেও হয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম ডক্টর মোমেনের সাক্ষাৎকার এবং আনুষঙ্গিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা বলছি। আমি জানি ডক্টর মোমেনের কিচ্ছা কাহিনী যদি বলতে হয় অনেক সময় দরকার, তবে পরবর্তীতে আবার ধারাবাহিকভাবে সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, সেটা বলতে পারি। এবং এই বিষয়গুলি আলোচনায় আসার দরকার, এবং এই সমস্ত লোকজন নিয়ে আওয়ামী লীগেরও সতর্ক হওয়া উচিত। ওরা তো ওই রকমই, এই যে যেমনটি জামাতের শিবিরের পোলাপানগুলি ছাত্রলীগের লঙ্গির ভিতরে ঢুকে পড়েছিল, তো ওই মোমেনরাও এরকম ভাবেই আওয়ামী লীগে ঢুকে পড়েছিল। আমি একেবারেই আশ্চর্য হব না। মোমেন কিন্তু এই বক্তব্য বলেছে সে ডক্টর ইউনূসকে নেলসন ম্যান্ডেলা বানানোর যে কথা বলছে, আমি নিশ্চিত এমনও হইতে পারে অর্থ উপদেষ্টা তার বন্ধু নাকি উনি বলছে, তার মাধ্যমে হয়তো এমনও অফার তিনি দিতে পারে, হয়তো ডক্টর ইউনূস অ্যাকসেপ্ট করে নাই। আমি একেবারেই অবাক হব না। এই হলো ডক্টর আব্দুল মোমেন। আর শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে অনেক ভালো কাজ করেছেন, যেমন অনেক বিভ্রান্তিমূলক কাজও করেছেন। তার একজন অন্তত ভারত বাংলাদেশ সম্পর্কের যে সমস্ত কথাবার্তা ডক্টর মোমেন বলেছে তা আপত্তিকর, যে কারণে মানুষের মনে খুব বেড়েছে। অন্য একটি কথাও বলে রাখি, ধর্মীয় সংখ্যালঘুদের নিয়েও ডক্টর মোমেন খুব আপত্তিকর কথা বলছিল বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নাকি একেবারে রাজার হালে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি একেবারে উতলা বাংলাদেশ। তখন একটি সাম্প্রদায়িক দাঙ্গা না, সাম্প্রদায়িক একটি ঘটনা ঘটেছিল। ডক্টর মোমেন বলে না, কিছুই হয়নি। অথচ সারা দেশের মানুষ দুর্গাপূজায় কুমিল্লার নানুয়ার দিঘিতে যে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে যে ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল, তিনি পুরোপুরিভাবে অস্বীকার করলেন নিউ ইয়র্কে। এ কারণে নিউ ইয়র্কের প্রবাসী হিন্দুরা কিন্তু এই ডাইভার্সিটি প্লাজায় নিউ ইয়র্কেই জ্যাকসন হাইটে মোমেনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল। আর এই মোমেন এখন নিউ ইয়র্কে, আরেকটি কথা আপনাদেরকে বলি, সে আমরা যখন তাকে প্রথম আবিষ্কার করি একটি বিয়ের পার্টি থেকে, এরপর থেকে আস্তে আস্তে সে কমিউনিটিতে আসা শুরু করছে। তারপরে সুলতান রহমানের সঙ্গে তার ইন্টারভিউ, ইদানিং সে বিভিন্ন সভাতেও যাচ্ছেন, এবং সেখানে গিয়ে কি বলছেন অবাক হওয়ার মতো। তিনি সেখানে গিয়ে বলছেন হিন্দুদের উপরে বাংলাদেশে প্রচন্ড অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে,
জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, সবই ঠিক, কিন্তু তিনি তো আগে বলতেন না, তিনি এখন বলা শুরু করছেন। এই হলো ডক্টর মোমেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।